সিরিয়া পুনর্গঠনে পাশে থাকার প্রতিশ্রুতি জর্ডান, কাতার ও আমিরাতের। বর্তমান নেতাকে সহযোগিতার আশ্বাস। কুর্দি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে তুরস্ক। এবার গ্রিনল্যান্ডের মালিকানা চাইলেন ডোনাল্ড ট্রাম্প। ভূখণ্ডটির নিয়ন্ত্রণ জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ বলে মন্তব্য। প্রত্যাখ্যান অঞ্চলটির প্রধানমন্ত্রীর। এবং রাত পোহালেই বড়দিন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে দেশে দেশে নানা আয়োজন। ক্রোয়েশিয়ার হাসপাতালে রোগীদের উপহার দিলেন সান্তা ক্লজ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল। সোমবার বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাজ। তিনি বলেন, ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও হাসান নাসারাল্লাহর মতো হাউথির নেতাদেরও হত্যা করা হবে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর হুমকির পরই তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হাউথি বিদ্রোহীরা। এ সময় হুড়োহুড়িতে অন্তত ২০ জন আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার সাবেক প্রধান ইসমাইল হানিয়া গত জুলাইয়ে তেহরানে নিহত হন। ইরান এই হত্যাকাণ্ডের দায় ইসরায়েলের ওপর চাপালেও এতদিন মুখ খোলেনি তেল আবিব। এবার হামাসের সাবেক প্রধানকে হত্যার কথা স্বীকার করল নেতানিয়াহু প্রশাসন। ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। সোমবার বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন তিনি। বলেন, হানিয়া, সিনওয়ার ও নাসরাল্লাহর মতো হাউথি নেতাদেরও হত্যা করা হবে। আমরা হাউথিদের কৌশলগত অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করব, গোষ্ঠীটির নেতাদের হত্যা করব, যেমন আমরা হানিয়া, সিনওয়ার এবং নাসরুল্লাহর ক্ষেত্রে তেহরান, গাজা ও লেবাননে করেছি। হোদেইদা ও সানাতেও তাই করব। যে ব্যক্তি ইসরায়েলের দিকে হাত তুলবে তার হাত কেটে ফেলা হবে। আসাদ পরবর্তী সিরিয়া পুনর্গঠনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। সিরিয়ার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জনগণকে একটি স্বাভাবিক জীবনে ফেরাতে বর্তমান নেতা আহমেদ আল শারাকে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছে আরব বিশ্বের এ দেশগুলো। এদিকে সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের কোনো স্থান নেই বলে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বাশার আল আসাদকে উৎখাতের পর এ প্রথম সিরিয়ার ঐতিহ্যবাহী সামরিক পোশাকের বদলে স্যুট টাই পরে কাতার ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দেশটির বর্তমান নেতা আহমেদ আল শারা। স্থানীয় সময় সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আহমেদ আল শারা জানান, জ্বালানি সহ অবকাঠামোগত নানা উন্নয়নে সিরিয়ার পাশে থাকবে কাতার। তিনি আরও জানান, এছাড়া বাণিজ্যিক বন্দর ও বিমানবন্দরের উন্নয়নেও সাহায্য করবে কাতার। দীর্ঘ সময় ধরে সিরিয়ার জনগণের পাশে থাকার জন্য কাতারকে ধন্যবাদ জানান আহমেদ আল শারা। একই দিন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আহমেদ আল শারা। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী সাফাদি জানান, দুর্দিনে সিরিয়ার জনগণকে সব ধরনের সাহায্য করে যাবে জর্ডান। তবে এ সময় জর্ডানে আশ্রয় নেয়া প্রায় 6.5 লাখ সিরীয় নাগরিককে নিরাপদে ও স্বেচ্ছায় দেশে ফিরিয়ে নেয়ার বিষয়ে জোর দেন তিনি। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেন সিরিয়ার নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। বাশার আল আসাদ ক্ষমতায় থাকাকালীন সিরিয়ার সঙ্গে বেশ কয়েকটি আরব দেশের সম্পর্কে টানাপোড়েন চলছিল। গেল বছর সৌদি আরবের রিয়াদের আরব লীগের সম্মেলনে আসাদকে ডাকা হলেও সম্পর্কগুলোর খুব একটা বেশি অগ্রগতি দেখা যায়নি। তবে এবার আসাদের পতনের পর সিরিয়ার পুনর্গঠনে আগ্রহ প্রকাশ করল কাতার, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট জোর কণ্ঠে জানিয়ে দিয়েছেন, নতুন সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের কোনো স্থান নেই। তাই তাদের অবস্থান নিশ্চিহ্ন করতে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রিসেপ তাইপ এরদোয়ান। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। এবার গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়ার ইচ্ছে পোষণ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। এক বিবৃতিতে তিনি বলেন, অঞ্চলটি বিক্রির জন্য নয়।
মার্কিন নির্বাচনে জয়ের পর থেকেই একের পর এক সিদ্ধান্ত ও বক্তব্য দিয়ে প্রতিনিয়ত আলোচনায় আছেন ডোনাল্ড ট্রাম্প। কিছুদিন আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে দেশটিকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার প্রস্তাব দেন। ট্রাম্প মজার ছলে বললেও বিষয়টি মোটেও হালকাভাবে নেয়নি কানাডার জনগণ। অবৈধ অভিবাসীর ঢল ঠেকাতে ব্যর্থ হলে 25% শুল্ক আরোপের হুমকির পর ট্রাম্পের এমন বক্তব্য অটোয়ার রাজনৈতিক ভারসাম্যেও ব্যাপক প্রভাব ফেলেছে। কানাডা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর পানামা খাল পুনর্দখলের হুমকি দেন ট্রাম্প। আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ এই খালটির শুল্ক কমানো না হলে যুক্তরাষ্ট্র তা পুনরায় দখল করবে বলে হুমকি দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। যদিও জবাবে পানামার প্রেসিডেন্ট জানান, এ খাল ও তার আশেপাশের প্রতি বর্গ কিলোমিটার এলাকার উপর শুধুমাত্র পানামারই অধিকার রয়েছে। এবার ট্রাম্পের নতুন নিশানায় গ্রিনল্যান্ড। ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, স্থানীয় সময় রোববার পেপ্যালের সহ প্রতিষ্ঠাতা কেন হাওয়ারিকে ডেনমার্কে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার সময় গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে আনার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, জাতীয় নিরাপত্তা এবং বিশ্বজুড়ে স্বাধীনতার স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা অনেক। এবারই প্রথম নয়, আগের মেয়াদেও ট্রাম্প এই ইচ্ছা পোষণ করেছিলেন। সেই সময় ড্যানিশ কর্মকর্তারা বলেন তাদের স্বায়ত্তশাসিত অঞ্চল বিক্রির জন্য নয়। এবারও একই মন্তব্য করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। এক বিবৃতিতে তিনি বলেন, গ্রিনল্যান্ড এর জনগণের। গ্রিনল্যান্ড উত্তর আমেরিকার মহাদেশের অংশ, তবে এর ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠ ভূরাজনৈতিক সম্পর্ক রয়েছে। এটি ডেনমার্কের মাধ্যমে ইইউ ব্লকের সঙ্গে সম্পর্কিত একটি ওভারসিজ টেরিটরি হিসেবে ইউরোপীয় তহবিল পেয়ে থাকে। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। ক্ষমতা গ্রহণের প্রথম দিনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। গ্লোবাল হেলথ বিশেষজ্ঞ লরেন্স গোস্টিনের বরাতে এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে ফিনান্সিয়াল টাইমস দুই বিশেষজ্ঞের বরাত দিয়ে একই পরিকল্পনার কথা জানিয়েছে। 2020 সালে ট্রাম্প এ প্রক্রিয়া শুরু করলেও পরবর্তীতে জো বাইডেন ক্ষমতায় এসে তা বাতিল করে দেন। WHO-কে চীনের প্রভাবিত প্রতিষ্ঠান বলে আগে মন্তব্য করেছেন ট্রাম্প। এছাড়া তার মনোনীত স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রও সংস্থাটির সমালোচক হিসেবে পরিচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে বিশেষজ্ঞদের ধারণা, যুক্তরাষ্ট্রের প্রত্যাহার বিশ্বব্যাপী রোগ বিস্তারের উপর নজরদারি ও জরুরি সাড়াদানের ব্যবস্থাকে দুর্বল করে দিবে। সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি যাচ্ছি সেখানে। জন্য একটা বড় একটা মার্কেট ওপেন হবে। জাপানের সাথেও আমাদের সিমিলার কথা হচ্ছে। জাপানের সাথে আমাদের অলরেডি 3 দফা এটা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে এবং এটা আমাদের জন্য দরকার। কারণ জানেন, আমাদের এই এলডিসি গ্র্যাজুয়েশনের একটা কথা এসছে। আমরা হয়তো 2026-এ গ্র্যাজুয়েট হব কি হব না সেই বিষয়ে তো একটা ডিসিশন এখনো হয়নি, বাট ইভেনচুয়ালি তো আমাদের এটা খুব যে বেশি দিন থাকবে তা না। এই উইন্ডো অপরচুনিটির যে উইন্ডো, সেই জন্য আমরা আগের থেকেই নিজেদেরকে প্রিপেয়ার করা, কিভাবে আমরা আমাদের আরও বড় মার্কেট আমরা কিভাবে পাবো পৃথিবীতে। শুধুমাত্র আমাদের এখনও দেখেন, যদি আমাদের এক্সপোর্ট বাস্কেটটা অনেক বেশি ইউরোপ, ওয়েস্টার্ন ইউরোপ এবং নর্থ আমেরিকা কেন্দ্রিক। আমরা চাচ্ছি, এই গভর্নমেন্ট চাচ্ছে নতুন নতুন মার্কেটকে আরও কত ভালোভাবে এক্সপ্লোর করা যায়। দ্যাট ইনক্লুডস সাউথ কোরিয়া। অ্যান্ড সাউথ কোরিয়ার সাথে আমাদের অনেক অনেক পুরনো বন্ধুত্ব। এবং আপনি জানেন যে সাউথ কোরিয়া এখন একটা খুব বড় একটা জিনিস হচ্ছে যে সাউথ কোরিয়া এখন যেগুলো লেন্ডিং দেয়, ওদের চেয়ে এত সফট লোনে কেউ লেন্ডিং দেয় না, এত কম। মানে অনেক ক্ষেত্রে দেখা যায় না, আপনি যদি অন্যান্য অনেক দেশের থেকে লোন নেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা অনেক হাই, ওদের একদমই নাই বলতে গেলে। এরকম নমিনাল রেটে তারা লেন্ডিং করেন। তো এটাই ছিল আমাদের আজকের আপনারা কোশ্চেন করতে পারেন। আমি তো বলছি, আপনি দেখবেন আমি পুরোটা এইটাতে আপনার ক্যাবিনেটের থেকে যে ডিসিশনগুলো আপনারা দিবে, এটা ওয়ার্ডিংয়ের একটা বিষয় আছে। তো সেই জন্য একটা অনেক সময় হয় যে নীতিগতভাবে এটা অনুমোদন না চূড়ান্ত অনুমোদন, সেই জন্য আমি বললাম যে ডিসিশন এসছে, আপনারা একটু জাস্ট ওয়েট করেন, ইউ উইল গেট দ্য ফুল ডিসিশন। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে।
চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে ফোনালাপ হয়েছে সুলিভানের। এ সময় তারা বর্ণ নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন আর তার সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেন তিনি। সাবেক মার্কিন কংগ্রেস সদস্য ম্যাট গিটজের বিরুদ্ধে যৌন ও মাদকাসক্তির মতো একাধিক অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে হাউস এথিক্স কমিটি। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের আচরণ নজরদারি করা এই কমিটি জানায়, যৌন সম্পর্ক এবং অবৈধ মাদক ব্যবহারের জন্য 12 জন নারীকে $90,000-এর বেশি অর্থ দিয়েছেন গিটস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবার পরপরই নিজের মন্ত্রিপরিষদ গোছাতে ব্যস্ত হয়ে যান ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ করেন নিজের পছন্দের ব্যক্তিদের নাম। এর মধ্যে অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেন ফ্লোরিডার সাবেক কংগ্রেস সদস্য ম্যাট গিটসকে। তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদকাসক্তির মতো একাধিক অভিযোগ থাকায় শুরু হয় ব্যাপক সমালোচনা। যদিও পরে নিজের নাম প্রত্যাহার করে নেন গিটস, তবে এবার তার বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের হাউস এথিক্স কমিটি। সোমবার হাউস এথিক্স কমিটির প্রকাশিত 37 পাতার চূড়ান্ত খসড়া প্রতিবেদনে বলা হয়, যৌনতা এবং মাদকের পেছনে হাজার হাজার ডলার ঢেলেছেন গিটস। 2017 সালে অর্থের বিনিময়ে 17 বছর বয়সী এক কিশোরীর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। দায়িত্বে থাকার সময় যৌন সম্পর্ক এবং অবৈধ মাদক ব্যবহারের জন্য তিনি বড় অঙ্কের অর্থ খরচ করেছেন বলেও প্রমাণ পাওয়া গেছে। 12 জন নারীকে $90,000-এর বেশি দেওয়ার তথ্যও মিলেছে প্রতিবেদনে। 2021 সাল থেকে আইন প্রণেতাদের আচরণ নজরদারি করা হাউস এথিক্স কমিটি গিটসের বিরুদ্ধে তদন্ত চালিয়ে আসছে। বিবিসি জানায়, এই তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়া ঠেকাতে গিটস এথিক্স কমিটির বিরুদ্ধে মামলাও দায়ের করেন। গিটসের দাবি, এই প্রতিবেদন প্রকাশ পেলে তার সুনাম এবং পেশাগত জীবনের অপূরণীয় ক্ষতি হবে। অন্তরা সেন, সময় সংবাদ। জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। সোমবার ক্লিন্টনের হাসপাতালে ভর্তির খবর নিশ্চিত করেন তার কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা। তবে তিনি ঠিক কী ধরনের জ্বরে আক্রান্ত হয়েছেন তা এখনও জানা যায়নি। হাসপাতালে ক্লিন্টনের পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানা গেছে। জ্বরের কারণে তার শারীরিক অবস্থা আরও ভঙ্গুর হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হলেও ক্লিন্টনের ঘনিষ্ঠ সূত্র জানায় তার শারীরিক পরিস্থিতি গুরুতর নয়। জাতিগত বিবাদের জেরে গৃহহীন হয়ে পড়েছেন ভারতের মণিপুরের 10,000-এরও বেশি বাসিন্দা। শরণার্থী শিবিরের করুণ অবস্থার পরেও প্রাণ হারানোর ভয়ে বাড়ি ফিরতে পারছেন না তারা। 19 মাসব্যাপী এই সংঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন 250-এর বেশি মানুষ। তবুও দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বাসিন্দারা। নামমাত্র জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়েছেন মণিপুরের ফালনিবা খুনসাই। তার দাবি, দুর্বৃত্তরা তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। প্রাণ বাঁচাতে এলাকার আর 10 জন মানুষের সঙ্গে পরিবার সহ পাহাড়ে আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেই ঘটনার পেরিয়ে গেছে 19 মাস, এখনো বাড়ি ফিরতে পারেননি খুনসাই। এ গল্প ভারতের উত্তর পূর্বাঞ্চলের মণিপুরের হাজারো মানুষের। সংখ্যাগরিষ্ঠ মেইতি সম্প্রদায়ের সঙ্গে সংখ্যালঘু কুকি সম্প্রদায়ের সংঘাতে উত্তপ্ত অঞ্চলটি। জাতিগত এই বিবাদে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। খুন, ডাকাতি, রাহাজানি থেকে শুরু করে বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে তাদের সঙ্গে। 19 মাস ধরে চলতে থাকা এই সংঘাতে গৃহহীন মানুষের সংখ্যাও 250,000 ছাড়িয়েছে। আশ্রয় কেন্দ্রে বাড়ছে গৃহহীনদের সংখ্যা। এখানে কোনো ব্যক্তিগত কামরা নেই। একজন বাচ্চা অসুস্থ হলে তা সবার মধ্যে ছড়িয়ে যাবে। আমাদের জন্য এটা সবচেয়ে কঠিন সময়। এমনকি এখানে টয়লেটেরও সুব্যবস্থা নেই। টয়লেটে যাওয়ার জন্য আমাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আমরা কেমন ভবিষ্যতের আশা করব? আমরা প্রতিদিন খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছি। আমাদের কাছে টাকা পয়সাও নেই। তবে মেইতেই ও কুকি সম্প্রদায়ের এই দ্বন্দ্বে কেউই পিছু হটতে রাজি নয়। সরকার তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান তারা।
দুই জাতির অধিকার আদায়ের লড়াইয়ের ১.৫ বছরেরও বেশি সময় পেরোলেও এখনো এর কোনো সুরাহা হয়নি। এ পরিস্থিতিতে তাদের এই অবস্থার জন্য অঞ্চলটির মুখ্যমন্ত্রীকে দায়ী করছেন তারা। তাদের দাবি, এই সমস্যা সমাধানে এখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অবশেষে বাংলাদেশিদের জন্য খুলছে সংযুক্ত আরব আমিরাতের ভিসা। জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে দেওয়ার সংবর্ধনা অনুষ্ঠানে কথা জানান তিনি। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। বাংলাদেশিদের অন্যতম গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার। তবে অনেকদিন ধরেই নতুন ভিসা ইস্যু করছে না দেশটি। এবার এই সংকট কাটতে যাচ্ছে। দুবাইতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে রাষ্ট্রদূত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে দিয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আল খাশফি আল হামুদি। এই অনুষ্ঠানে তিনি জানান, জানুয়ারি-ফেব্রুয়ারিতে মিলবে নতুন ভিসা। বাংলাদেশ numbers, population in Bangladesh, the population in UAE is around 7 lakh. Now it's 1.2. Am I right? Within 4 years, 1.2. It's a huge number. Used to be third, now it's second. রাজনৈতিক ইস্যুতে ভিসা বন্ধ হয়নি। বাংলাদেশ সহ অসংখ্য দেশের জন্য আমিরাতে ভিসা বর্তমানে বন্ধ। কয়েক বছর আগে আমিরাতে বাংলাদেশিদের সংখ্যা 7-8 লাখের মধ্যে ছিল, এখন 12 লাখ ছাড়িয়ে গেছে, যা অন্য দেশের তুলনায় সর্বোচ্চ। জেল জরিমানার পরোয়া না করেই জুলাই বিপ্লবের সঙ্গে সংহতি জানিয়ে আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসীরা। তাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত আনসারী। তবে যে কোনো দেশের নির্ধারিত নিয়ম কানুন মেনে চলারও আহ্বান জানান তিনি। To get into the beautiful country as visitor. Thank you so much to you and your government for your generosity and for your kindness. And it's not a generosity because the people will come to see you in the beautiful country, and this is the key component of a bilateral relationships. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা। আমরা যারা প্রবাসীরা আছি। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মালদ্বীপের কারাগারে আটক বাংলাদেশি বন্দি বিনিময় চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই চুক্তি কার্যকর হলে খুব দ্রুত বন্দীদের দেশে প্রত্যর্পণ করা হবে বলে জানান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। বিভিন্ন অপরাধে মালদ্বীপের কারাগারে আটক রয়েছেন প্রায় 100 বাংলাদেশি। এসব বন্দীদের দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি বিনিময় চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার। এই চুক্তি কার্যকর হলে আবেদনের ভিত্তিতে সাজাপ্রাপ্ত বন্দীরা দেশে ফিরে সাজার বাকি মেয়াদ পার করতে পারবেন বলে জানান তিনি। সম্প্রতি ভারপ্রাপ্ত হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল ও কারা কর্মকর্তা। এ সময় তাকে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের যেসব মামলা চলমান আছে তা দ্রুত সম্পন্ন করা সহ ছোটখাটো কোনো অপরাধে মামলা না করে তাদেরকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়। এছাড়া মামলা পরিচালনায় আর্থিক সঙ্গতি নেই এমন প্রবাসীদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী প্রদানের অনুরোধ জানান বাংলাদেশ হাই কমিশনার। যখনই দেশ থেকে আসবেন, এয়ারপোর্টে যারা আসবেন, অপরিচিত কারোর কোনো প্যাকেজ বা কিছু নেবেন না, কারণ এই মাদকের মামলায় যারা এয়ারপোর্টে বিভিন্ন কারণে মাদক সহ ধরা পড়েছেন, এরকম কয়েকজন রয়েছেন, তারা আমাদেরকে বলেছেন যে তারা এটি জানেন না এর ভিতরে কী ছিল, কিন্তু কেউ তাদেরকে এটি দিয়ে দিয়েছে এবং তারা নিয়ে এসেছেন। আমরা কিন্তু চাইলে এটি থেকে আমরা সচেতন হলে আমরা এই ধরনের যে বিষয়গুলি থাকে সেটি থেকে আমরা রক্ষা পেতে পারি। আর একটি বিষয় হচ্ছে তুচ্ছ কারণে নিজেদের মধ্যে মারামারি। আপনারা জানেন মালদ্বীপের আইন অনুযায়ী মারামারি কিন্তু একটি কঠিন শাস্তিমূলক অপরাধ। বিশেষ করে আপনার যদি কোনো মারামারির কারণে রক্ত বের হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে এটি খুব সিরিয়াসলি দেখা হয়। সেজন্য আমরা অনুরোধ করব, যে কোনো কারণেই হোক বিরোধ থাকলে সেটি আমরা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের চেষ্টা করব। বেশিরভাগ প্রবাসী মাদক, মারামারি ও শিশু নির্যাতন অপরাধে আটক রয়েছেন। এসব অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়িয়ে প্রবাসীদের সচেতনতার সঙ্গে কাজ করার আহ্বান জানান হাই কমিশনার। সময় সংবাদ, মালদ্বীপ।
তুরস্কের ইস্তাম্বুলের এক বন্দরে কার্গো জাহাজ কাত হয়ে পড়ে গেছে। এ ঘটনায় একজন আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সময় সোমবার রাত 1টার দিকে আনমা নামক জাহাজটি বন্দরের পাশে কাত হয়ে যেতে দেখা যায়। এতে প্রায় কয়েক ডজন কন্টেইনার পানিতে ডুবে যায়। ঘটনার কারণ হিসেবে অসামঞ্জস্যতা জাহাজে কন্টেইনার তোলাকে দায়ী করেছে গভর্নরের দপ্তর। জাহাজের 15 জন ক্রুর মধ্যে 10 জনকে উদ্ধার করা হয় এবং বাকি 5 জন সাঁতরে নিরাপদে চলে আসেন। বড়দিনের উৎসবের আমেজে মেতেছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। যে যেভাবে পারছে দুঃখ, কষ্ট ও অস্থিতিশীলতা একপাশে রেখে উৎসব উদযাপন করছে। ক্রোয়েশিয়ার হাসপাতালে রোগীদের উপহার দেয়া থেকে শুরু করে বাস্তুহারা লেবাননের বাসিন্দারা বড়দিন উপলক্ষে দেখছেন নতুন দিনের স্বপ্ন। একই রকম আশাবাদী মিশরের কায়রো শহরের বাসিন্দারাও। দেয়াল বেয়ে সান্তাক্লজদের ছাদে ওঠার এই দৃশ্যটি ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবের একটি হাসপাতালের। উদ্দেশ্য হাসপাতালটিতে চিকিৎসারত শিশুদের সারপ্রাইজ দেয়া। রোগ শোকের অন্তরালে যেন বড়দিনের আনন্দ থেকে শিশুরা বঞ্চিত না হয় সেজন্য উপহার বিতরণে কাজ করেছেন 50 জন স্বেচ্ছাসেবী। জাগ্রেবের 3টি অঞ্চল ও ক্রোয়েশিয়ার উত্তরাঞ্চলের ক্যাকোভেক শহরে দিয়েছেন প্রায় 500টি উপহার। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি বাচ্চাদের জন্য সবসময় ক্লান্তিকর। যখন তারা খুশি হওয়ার সুযোগ পায় অথবা তাদেরকে যখন সারপ্রাইজ ও উপহার দেয়া হয়, এটা তাদের সবসময় আনন্দিত ও শান্ত করে। মিশরের রাজধানী কায়রো সেজেছে বড়দিনের রঙিন সাজে। অসংখ্য রঙের আলো ঝলমলে শহর দেখতে বের হয়েছেন কায়রোর বাসিন্দারা। করছেন বড়দিন উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটা। বিশেষ এই দিন উপলক্ষে নিজেদের আশাবাদ ব্যক্ত করেছেন তারা। এই বছরের উদযাপন খুবই সুন্দর। সাজসজ্জা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এটা বড়দিন। মিশরীয় হিসেবে বড়দিনের এই আমেজ আমরা ভালোবাসি। এটা আমাদের জন্য খুবই ভালো। শত ঝামেলা সত্ত্বেও ইসরায়েলি হামলায় বাস্তুহারা লেবাননের বাসিন্দারাও বড়দিনের আয়োজনে মেতেছেন। কয়েকটি পরিবার সাজিয়েছেন নিজেদের অস্থায়ী ঠিকানা। বিশেষ এই উৎসবকে সামনে রেখে আশা রাখছেন নিজ ঘরে ফিরে যাওয়ারও। কাকলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিরিয়া পুনর্গঠনের পাশে থাকার প্রতিশ্রুতি জর্ডান, কাতার ও আমিরাতের। বর্তমান নেতাকে সহযোগিতার আশ্বাস। কুর্দি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে তুরস্ক। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।